নাম জানেন এবং এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি কিছু বলার জন্য এবং সবাই শুনছে, এটাই আমার ভাগ্য। কারণ এই প্ল্যাটফর্ম দেখেই আমি আস্তে আস্তে শুরু করবো জীবনে, হয়তো কখনো সুযোগ হলে হয়তো বড় বড় মঞ্চে উঠেও বলবো। এটাই আমার মেন্টাল এক্সারসাইজ মানে হচ্ছে মানসিক মানসিক অনুশীলন দিবস আর কি। মানে আমরা কিভাবে নিজেদের আরো ধীরে ধীরে পরিশুদ্ধ করতে পারবো। আমাদের জীবনটা অ্যাকচুয়ালি ভুলে ভরা থাকে, আমরা প্রতি মুহূর্তেই মানে প্রত্যেকটা কাজই আমাদের জীবনে ইমপারফেকশন থাকে, সব কাজ আমরা পারফেক্ট করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ধীরে ধীরে যে আমরা যাতে পারফেকশনের দিকে এগোই, যে আমাদের প্রত্যেকটা কাজ যাতে নিখুঁত হয়। এটাই হচ্ছে মেন্টাল এক্সারসাইজ। এভাবেই আমরা ধীরে ধীরে নিজেদেরকে আরো পরিশুদ্ধ করতে পারবো। আর যেমন আমরা শরীর ভালো রাখার জন্য শরীর চর্চা করি, তারপর কেউ ভালো পড়াশোনা করার জন্য আমরা জীবনে কিছু গান মানে সফল হওয়ার জন্য কিংবা পরীক্ষায় পাস করার জন্য যেমন আমরা পড়াশোনা করি, তেমনই আমাদের মানসিকভাবে আমরা আরো ভালো হওয়ার জন্য আমাদের মানসিক অনুশীলনেরও দরকার রয়েছে, এটা আমার মনে হয়। এবং আমি একটা কথা বলতে পারি যে একটা কথা আছে যে হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, মানে যেটা তুমি ভাবছো তুমি সেটাই হবে। এটা একটা খুব প্রচলিত কথা এবং এই কথাটা খুবই সত্য। যে জীবনে যত মানে কেউ যদি এখন ভাবে যে আমি একটা ব্যবসা করবো, এবার কেউ কেউ জীবনে ভাবে আমি ব্যবসা করবো, কেউ কেউ ভাবে আমি জীবনে মাস্টার হবো, কেউ কেউ জীবনে ভাবে যে আমি একটা সিভিল সার্ভেন্ট হবো। তো আমাদের সবসময় লক্ষ্য বড় রাখা উচিত, কারণ লক্ষ্য বড় রাখলে তবেই আমরা বড় কিছু করতে পারি। মানে লক্ষ্য ছোট থাকলে কি হয়, আমাদের সীমানাটা ওইটুকুই রয়ে যায়, যে আমরা যেটুকু আমাদের লক্ষ্য থাকে সেটুকুর উপরে আমরা কিছু করতে পারি না। তো আমাদের এটাই আর কি এটাই তো মেন্টালিটি, যে আমরা লক্ষ্যটা সবসময় বড় রাখবো যাতে জীবনে আমরা বড় কিছুই করতে পারি। বড় লক্ষ্য থাকলে তবেই আমরা হয়তো সেই বড়টাতে পৌঁছাতে পারি কিংবা তার কিছু নিচে পৌঁছাতে পারি, কিন্তু আমাদের লক্ষ্যটা যদি ছোট থাকে তো আমরা ওইটুকু লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারি। এটাই হচ্ছে মেন্টাল, মানে মেন্টালিটি থেকেই আমাদের। তো এইখান থেকেই মেন্টাল এক্সারসাইজ করতে হবে, আমাদের লক্ষ্যকে বড় করতে হবে। আমি এমন একজনকে চিনি যে 9-এ অঙ্কতে 25 পেয়েছিল অঙ্কতে। পরবর্তী সময়ে কি হয়েছে, সে পরবর্তী সময় তার যখন একটু বয়স হয়েছে, সে মাধ্যমিক অঙ্ক করাতে এবং তার কাছ থেকে পড়ে অঙ্কতে 99 পেয়েছে। তো এটা এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা তো অবশ্যই মেন্টাল এক্সারসাইজের মাধ্যমে সম্ভব হয়েছে। যে ছেলেটা 9-এ অঙ্কতে 25 পায়, সে কি করে অঙ্কের মাস্টার হয়, আবার মাস্টার হওয়ার পরে কি করে মাধ্যমিকের একটা ছেলেকে পড়িয়ে তাকে 99 পাওয়ায়, এটা কোথা থেকে কি করে সম্ভব হচ্ছে? এটা একটাই উপায়, সে মেন্টাল এক্সারসাইজ করেছে, রাতের পর রাত জেগে সে অঙ্ক প্র্যাকটিস করেছে, নিজেকে সবসময় চেষ্টা করেছে আরো ভালো করবো আমি। এটাই মেন্টাল এক্সারসাইজ আর কি। তো অনেক সময় দেখি অনেকে হয়তো কিছু একটা পড়লো, দিয়ে পরীক্ষা পাস করলো না, দিয়ে বলে যে বেকার বললাম, এই সময়টা বেকার নষ্ট হলো। কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটাই যে সে যে সময়টা নষ্ট করলো কিংবা যে সময়টা সে ভাবছে আমার নষ্ট হলো বেকার, অ্যাকচুয়ালি সেটা নষ্ট হয়নি। সে নিজের ব্রেনকে আরো ধার দিয়েছে, আরো বেশি। সে পরবর্তী সময়ে সে যখন আবার সেই কাজটা করবে, সে আরো ভালো এফিসিয়েন্সির সাথে সেই কাজটা করতে পারবে। তো আমাদের কোনো কাজই, আমরা যেসব কাজগুলো করি, কোনো কাজ কোনো সময় আমরা নষ্ট করি না। আমরা নিজেদের ব্রেনকে আমরা ধার দেওয়া ওটাকেই বলে, যখন আমরা কোনো কিছুর জন্য সময় দিচ্ছি, সেটার পিছনে মাথা লাগাচ্ছি, এটাই হচ্ছে মেন্টাল এক্সারসাইজ, তাই তো? আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা স্বামী বিবেকানন্দের কথা বলবো ধীমান ভাই, আর মোটামুটি বলবো স্বামী বিবেকানন্দের কথা। আমি সেটাই বলবো যে আমরা স্বামী বিবেকানন্দকে কেন মনে রাখছি? তিনি কি বিশাল বড় চাকরি করতেন কিংবা তিনি বিশাল জীবনে সফল হয়েছিলেন? সেটা নয়। তাকে আমরা মনে রাখি এই জন্যই যে সে মেন্টাল এক্সারসাইজ, সে বোধহয় 39 বছর বেঁচেছিল। সে 39 বছরের মধ্যে হয়তো প্রথম 3-4 বছর তো বাচ্চা শিশুকাল, তারপর থেকে পুরো সময়টাই সে মেন্টাল এক্সারসাইজ করে গেছে। এবং ব্যাপারটা তার, সে মারা গেছে আজকে প্রায় 120 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এখনো তাকে মনে রাখছি প্রতি পদে পদে। যখন আমরা ব্যর্থ হচ্ছি জীবনে, যখন আমরা ভেঙে পড়ছি, তখন আমরা স্বামী বিবেকানন্দের কোট পড়ছি, স্বামী বিবেকানন্দকে মানে তার জীবনী পড়ছি, তার লেখা কিছু বই, কর্মযোগ হোক যাই হোক, সেগুলো পড়ে আমরা নিজেদের আবার নতুন করে নতুন দিশা পাচ্ছি সেগুলো পড়ে। তো স্বামী বিবেকানন্দ এটাই মেন্টাল এক্সারসাইজ। আমরা একদিন আমরা চলে যাবো পৃথিবী থেকে, আমাদের পৃথিবীতে সবসময় থাকবো না। তো আমাদের পৃথিবীতে এসছি মানে তো কিছু করে যেতে হবে, তো আমরাও ভালো কিছু করে যাবো। তো মেন্টাল এক্সারসাইজের মাধ্যমেই সেটা সম্ভব। তো আমাদেরকেও যাতে পরবর্তী প্রজন্ম ফলো করে, তো সেটার জন্য আমাদের মেন্টাল এক্সারসাইজ করে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যেখানে ইমপারফেকশন বলে আর কোনো কথা থাকবে না, যেখানে প্রত্যেকটা কাজ খুব নিখুঁত হবে। কারণ আমাদের প্রত্যেকটা কাজে কিছু না কিছু খুঁত থাকে। যেমন আমরা যখন কোনো পরীক্ষা দিই কিংবা যাই করি, কিছু না কিছু খুঁত থেকেই যায় যে ওই জিনিসটা একটু ভালো করতে পারতাম। তো আমরা যখন চেষ্টা করবো যে আমরা আরো পরিশুদ্ধ হবো, তখনই আমরা তো নিজেদের আর কি পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর
আহ, আর আরেকটা কথা হচ্ছে যে ভাবনা, ভালো ভাবনা আমার মধ্যে, আমি জানি যে আমার মধ্যে ভালো ভাবনা আছে, কিন্তু আমি সেটাকে প্রকাশ করতে পারি না, কিংবা আমার মধ্যে শিক্ষাও আছে, আমার মধ্যে হয়তো অনেক যা কিছু রয়েছে, কিন্তু সেগুলোর সাথে আমার মনে হয় পাবলিক স্পিচের কোনো সম্পর্ক নেই। একজন যে তার বিশাল জ্ঞান আছে, কেমব্রিজ থেকে পড়ে এসেছে কিংবা পৃথিবীর সব থেকে ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, আর আরেকজন যে, আমরা যেমন পলিটিশিয়ান যারা হয় তারা খুব শিক্ষিত হয় না, কিন্তু তারা মানুষের মনকে অ্যাট্রাক্ট করতে পারে। তো আমাদের আমাদের মধ্যে শিক্ষাও থাকবে, আমাদের মধ্যে জ্ঞানও থাকবে, কিন্তু আমাদের মধ্যে সেই কোয়ালিটি ডেভেলপ করতে হবে যে আমরা মানুষের মনকে আকৃষ্ট করতে পারবো। মানে মানুষের মনে আমরা খুব ভালোভাবে কথা বলবো, সেই কথাটা যাতে মানুষ মনে ধরতে পারে। আমরা এমন ভাবে বললাম যে ইন্টেলেকচুয়াল, হাই ইন্টেলেকচুয়াল কথা, এগুলো মানুষ বুঝলো না, তো সেই মানে সেই স্পিচের কোনো দাম নেই আমার মনে হয়। তো আর আরেকটা কথা হচ্ছে আমাদের জীবনে মানে ভুল দরকার আছে। আমাদের জীবনে আমি বললাম পারফেকশনের কথা, অবশ্যই আমরা আমাদের জীবনে ভুল থেকেই, যেমন ধরুন আমরা ব্রেকআপ শব্দটা খুব শুনি, ব্রেকআপ, যে ব্রেকআপ হয়ে গেছে ভাই, খুব কষ্টে আছি। তো আমার মনে হয় যে ব্রেকআপ হোক কিংবা বাবা মায়ের সাথে ঝামেলা করে কোনো মন খারাপ হোক, এবং আমরা ওগুলো আমার মনে হয় দরকার রয়েছে জীবনে, যে বাবা মায়ের সাথে ঝামেলা করলাম কিংবা, কারণ এটা আমি এটাকে নেগেটিভলি নেবে না কেউ, আমি এটাকে পজিটিভলি বলছি। কারণ হচ্ছে ধরুন আমরা যখন বাড়িতে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে আসি কিংবা ভাত না খেয়ে বেরিয়ে আসি, তখন আমাদের বিবেকটা দংশন হয়। তখন আমরা কোথাও বসে বসে কান্না করি না, কিন্তু আমার বিবেকটা দংশন হয়, তখন সেভাবেই আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি। মানে আমাদের যখন বিবেক দংশন হয়, তখনই, যেমন একটা সিনেমা আছে, যাক সিনেমার প্রতি প্রত্যেকটা যতদিন বলি প্রতিদিন আমি একটা সিনেমার প্রতি কথা বলি। একটা সিনেমা আছে শাদি মে জরুর আনা, একটা সিনেমা আছে, হয়তো কেউ কেউ দেখেছে, কেউ কেউ দেখেনি। ওই সিনেমাটায় যেটা ছেলে ছিল, সেই ছেলেটা একটা ক্লার্কের কাজ করতো, আর মেয়েটা যা কিছু একটা এমএ করছিল মেয়েটা, দিয়ে এমএ করতে করতে মেয়েটা ইউপিপিসিএস এর পরীক্ষায় পাস করে গেছিল, মানে ইউপিপিসিএস এর যেটা হাইস্ট লেভেলের পদ, সেই পদ পেয়ে গেছিল। দিয়ে যাও কোনো কারণে মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হয়নি, বিয়ে হওয়ার কথা ছিল। তো সে তারপর সেটা তো একটা এক ধরনের ব্রেকআপই বলা যেতে পারে, কিংবা একটা বিবেক দংশন বলা যেতে পারে, কিংবা সামাজিক ভাবে ছেলেটা একটা লজ্জায় পড়ে যাওয়ার মতো ব্যাপার। তারপরে সেই সিনেমাটায় এরকমই দেখানো যে 3-4 বছর পরে ছেলেটা ভারতের সব থেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসে আইএস পদে এসে সেই মেয়েটার উপরে গিয়ে বসেছিল। মানে আমি এটাই বলছি, বিবেক দংশনটা দরকার। আমার মনে হয় বিবেক দংশনটা দরকার। বিবেক দংশনের ফলেই আমরা আরো নিজেদের পরিপূর্ণ করতে পারবো। আমাদের সময়টা যখন খুব ভালো যায় না, আমরা যখন শিখতে চাই না, আমাদের যখন খারাপ সময় যায়, তখনই আমরা সব থেকে বেশি শিখি। তখন আমরা মানে আমার ব্যক্তিগত জীবনে আমার মনে হয় যে আমাদের খারাপ সময় থেকেই আমরা শিখি, খারাপ সময়ের দরকার রয়েছে। তো খারাপ সময়টাকে পজিটিভলি নেওয়াটাই একটা ভালো জিনিস। যে আমার এখন এমন একটা মেন্টাল পরিস্থিতি হয়েছে যে যখন আমার দুঃখের সময় আসে, আর সবার জীবনে কম বেশি দুঃখের সময় আসে, তখন আমি সেটাকে এনজয় করি। যে আমি এটাই ভাবি যে এটাই আমার একটা অপরচুনিটি, আমি আরো ভালো মানুষ হয়ে দাঁড়াবো, মানে আমার নিজের খুঁতগুলোকে আরো আমি পরিশুদ্ধ করবো। মানে আমি এখন এইভাবেই দেখি, আমার কাছে আনন্দ দুঃখ আমি প্রায় হয়তো পুরো একই রকম দেখতে পারি না, তাহলে তো আমি স্বামী আনন্দের মধ্যে হয়ে যেতাম, কিন্তু আমি এখন ওরকমই দেখি, আমি দুটোকে এনজয় করি। আমার দুঃখের সময়টা, আনন্দের সময়টা দুটোকে এনজয় করি। ধন্যবাদ।